আজকে কোন মুখ নিয়ে আপনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিচার চাওয়ার জন্য? সেদিন বিচার দিতে পেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? আপনি চেষ্টা করেছিলেন কি বাঁচানোর, নাকি আপনি ঠেলে দিয়েছিলেন যে যাক মরুক, মার বিরোধীদের মার? এই তো ছিল টোন আপনার, বিরোধীদের মার একটু দে, এই তো ছিল টোন। আর সঙ্গীত বাজাবো না, ডিজে বাজাবো, খেলা হবে, এই তো খেলা আপনারা খেলেছিলেন। আদালতে ওই কালো গাউন পরে যাচ্ছেন, সাধারণ মানুষ তো আপনাকে চোর চোর বলবেই, কারণ চুরিটা যে আপনাদের নেতারা অভ্যাসে পরিণত করেছিল। যে কেউ যদি পোস্ট ইলেকশন ভায়োলেন্স এর সাথে যুক্ত থাকে, কেউ যদি হিংসা ছড়ায়, কেউ যদি ব্যক্তিগত রিভেঞ্জ নিতে চায়, তাহলে কোনো দল দেখা হবে না। সে কোন দল করে, সে যদি বিজেপির এমপিও হয়, এমএলএও হয়, তাকেও কিন্তু শাস্তির সম্মুখীন হতে হবে, তাকেও কিন্তু জেলে যেতে হবে। ফলে শ্রমিক ভট্টাচার্য যে উদারতা দেখাতে পেরেছেন, কিন্তু উনি কি জানতেন না যে পশ্চিমবাংলার জনগণ ওনাকে চোর বলছেন? মানে ভোট ফলাফলের দিনই তো আমরা দেখতে পেয়েছিলাম যে কাউন্টিং সেন্টার থেকে উনি বেরোচ্ছেন আর চিৎকার করে সবাই চোর চোর বলছে। তাহলে কেন উনি ডেসপারেটলি তারপরে গেলেন? দেখো, কলকাতা হাইকোর্টে আমার মনে হয় না তৃণমূলের আইনজীবীরাও কেউ বলবেন যে উনি ভালো আইন বোঝেন। উনি তো ভালো আইনজ্ঞ নন, বা আইনকে কখনোই পেশা হিসেবে গ্রহণ করেননি। রাজনীতি তার পেশা। আইনের ব্যাখ্যা বিশ্লেষণ যা ওনার মুখ থেকে যতটুকু শুনেছি সবই ভুলভাল। তাহলে তারপরেও তিনি কেন কলকাতা হাইকোর্টে কালো গাউন পরে গেলেন? আজ আপনার সাথে সংবাদ মাধ্যম থাকবে না, কারণ আপনার দাঁত, নখ, চোখ বের করা ছবি, হিংসার ছবি মানুষ দেখেছে 15 বছরে। স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে 4 তারিখ 12টার থেকে ডিজে বাজানোর কথা বলেছিলেন, যে নির্দয়তার একের পর এক হিংসা ছড়ানোর কথা বলেছিলেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যদি ক্ষমতায় আসতেন, কত মার সন্তান খালি হতো, কত সন্তান তার মা বাবাকে হারাতো, কত মানুষের সম্পত্তি নষ্ট হতো, কত মানুষ বাড়ি ছাড়া হতো। মমতা বন্দ্যোপাধ্যায় ঈশ্বরের আশীর্বাদে ক্ষমতার হাত বদল হয়েছে, আপনি আর মুখ্যমন্ত্রী নেই না। দেখো, ওনার কৃতকর্ম ওনাকে শুনতে হবে, কারণ ওনার সরকার, ওনার নেতা মন্ত্রীরা সবাই চুরি করেছিল, কারো কারো জেলবন্দি ছিলেন, বহু সাধারণ ছাত্রছাত্রীদের টাকা তারা তুলে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছিলেন, রেশনের মানুষের, গরিব মানুষের রেশন দুর্নীতি করেছেন, কয়লা চুরি করেছেন, বালি চুরি করেছেন, খাদান চুরি করেছেন, গরু চুরির তো ঘটনা তো জানোই। এদের মধ্যে কারো কারো জেলও হেফাজত হয়েছে, যেমন অনুব্রত মণ্ডল, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, 100 দিনের কাজের প্রকল্প থেকে শুরু করে আবাস যোজনা, কাটমানি। ফলে আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে তার কৃতকর্মের প্রতিধ্বনি শুনতে হচ্ছে। কিন্তু উনি কি জানতেন না যে পশ্চিমবাংলার জনগণ ওনাকে চোর বলছেন? মানে ভোট ফলাফলের দিনই তো আমরা দেখতে পেয়েছিলাম যে কাউন্টিং সেন্টার থেকে উনি বেরোচ্ছেন আর চিৎকার করে সবাই চোর চোর বলছে। তাহলে কেন উনি ডেসপারেটলি তারপরে গেলেন? উনি খুঁজছেন এখন যে কোথায় কোথায় রাজনৈতিকভাবে পিছিয়ে থাকা যায়। দেখো, কলকাতা হাইকোর্টে আমার মনে হয় না তৃণমূলের আইনজীবীরাও কেউ বলবেন যে উনি ভালো আইন বোঝেন। উনি তো ভালো আইনজ্ঞ নন, বা আইনকে কখনোই পেশা হিসেবে গ্রহণ করেননি। রাজনীতি তার পেশা। আইনের ব্যাখ্যা বিশ্লেষণ যা ওনার মুখ থেকে যতটুকু শুনেছি সবই ভুলভাল। তাহলে তারপরেও তিনি কেন কলকাতা হাইকোর্টে কালো গাউন পরে গেলেন? তার কারণটা হলো তিনি এই মুহূর্তে রাজনৈতিকভাবে
বেঁচে থাকতে চাইছেন। সারা পশ্চিমবাংলার মানুষের হাতে পরাজিত হওয়ার পর তিনি চাইছেন যে কোনো মূল্যে কিছু কিছু এলাকা খুঁজতে, যে এলাকাগুলোর মধ্য দিয়ে যদি অন্তত পাবলিক নোটিশে থাকা যায়। মানুষের মেমোরি শর্ট। কালকে তোমার কাছে পুলিশ প্রশাসন ছিল, তুমি যে হম্বিকম্বি দেখিয়েছ, আজকে তোমার সেই আনুগত্যপূর্ণ উকিলের দলও নেই, হম্বিতম্বিও নেই, পুলিশের বাড়াবাড়িও নেই। আমজনতা সুযোগ পেয়েছে, চিৎকার করে বলে দিয়েছে চোর 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 চোর। এবং একই সাথে বলতে চাই যে কারণটার জন্য আজকে যাওয়া, পোস্ট ইলেকশন ভায়োলেন্স। আদালতের থেকে জানতে পারলাম তারা প্রধান বিচারপতির ইজলাসে যে লিস্ট মানে ভিকটিম লিস্ট রেখেছে তার ডিটেইলিং কিছু ছিল না। স্থান, কাল, সময়, কোন থানায় এফআইআর হয়েছে কিনা, কোনো কিছুই ছিল না। কেবল একটি লিস্ট দিয়ে বলার চেষ্টা করা হয়েছিল পোস্টপোল ভায়োলেন্স। এবং এই পোস্টপোল ভায়োলেন্সের মানে এই যে সাম্প্রতিক হয়ে যাওয়া হিংসার ঘটনা, তার নানা রকম কারণ ছিল। পারিবারিক হিংসা, গোষ্ঠীগত হিংসা, রাজনৈতিক হিংসা, ক্লাবের হিংসা, পাড়ার হিংসা, এই সবগুলোকে উনি গুলিয়ে ফেলে সাধারণ গণ্ডগোলগুলোকেও মমতা বন্দ্যোপাধ্যায় পোস্টপোল ভায়োলেন্স হিসাবে কোর্টে দেখিয়েছেন, যাতে কোর্ট একেবারেই মন গলেনি, একেবারেই মন গলেনি। অর্থাৎ কিছু মানে ওনার উদ্দেশ্যটাই তো রাজনীতির পরিসর খুঁজে বের করা, এবং সেই কারণেই উনি আজকে কোর্টে গেছিলেন। উনি কি তুমি মনে করো হিংসাতে মানুষ যে বলি হয় বা মানুষের দুর্ভোগ হয়, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সামান্যতম হৃদয় কাঁদে? যদি হৃদয় কাঁদতো তাহলে 2021 সালের বিধানসভা নির্বাচনের পর 5 দিনের মধ্যে 54 জন বিরোধী দলের কর্মী সমর্থক নেতার মৃত্যু ঘটেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রাণ ভিক্ষা চেয়েও তারা বাঁচেনি। দিনের পর দিন যখন পোস্ট ইলেকশন ভায়োলেন্স 2021-এর নির্বাচনোত্তর হিংসাতে যখন একের পর এক মৃত্যু ঘটছে, মেয়েরা ধর্ষিত হয়েছে, যখন হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া, কেউ আসামে আশ্রয় নিয়েছিলেন, কেউ বিহারে আশ্রয় নিয়েছেন, তো কেউ উড়িষ্যা, কেউ ঝাড়খণ্ডে আশ্রয় নিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল আমি কি করব। উল্টো দিকে বারবার যখন প্রশ্ন উঠেছে কলকাতা হাইকোর্ট তখন যখন বলেছিল যে এই রাজ্যের আইনের শাসন নেই, শাসকের আইন আছে, মমতা বন্দ্যোপাধ্যায় শাসক হিসাবে সেদিন কি মৃত্যুর মিছিলকে আটকাতে পেরেছিলেন? সেদিন আপনার নেতাদের যে উল্লাস আমরা দেখেছি, যে কিভাবে উল্লাস তারা করছেন, একের পর এক মৃত্যুর লাশ যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের উস্কানিতে, আর মমতা বন্দ্যোপাধ্যায় নীরব দর্শক, যেন অনেকটাই রোম সাম্রাজ্য পুড়ছে, সম্রাট নিরোর মতন তিনি চুপ করে আছেন, বেহালা বাজাচ্ছেন। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাজধর্ম পালন করতেন, আজকে হয়তো যে 2-1টা ঘটনা ঘটেছে সেটাও ঘটতো না। 2021-এর সাথে তুলনা যদি করি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলুন, আপনার দল যদি এবার 2026-এ ক্ষমতায় আসতো, আপনাদের নেতাদের যে ঘোষিত নীতি ছিল, স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে 4 তারিখ 12টার থেকে ডিজে বাজানোর কথা বলেছিলেন, যে নির্দয়তার একের পর এক হিংসা ছড়ানোর কথা বলেছিলেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যদি ক্ষমতায় আসতেন, কত মার সন্তান খালি হতো, কত সন্তান তার মা বাবাকে হারাতো, কত মানুষের সম্পত্তি নষ্ট হতো, কত মানুষ বাড়ি ছাড়া হতো। মমতা বন্দ্যোপাধ্যায় ঈশ্বরের আশীর্বাদে ক্ষমতার হাত বদল হয়েছে, আপনি আর মুখ্যমন্ত্রী নেই। 85 যে উচ্ছ্বাস,
2021 সালের পোস্ট ইলেকশন ভায়োলেন্সে আমরা দেখেছি আজ আপনার পরাজয়ের সাথে সাথে সেটা কিন্তু অনেকটাই স্থিমিত। যে কয়টাও হয়েছে সেটাও যাতে না হয়, একজন অধ্যাপক হিসাবে সেটা আমরা চাইব। এবং তার আপনার সেদিন রোল 2021-এ আর আজকে শ্রমিক ভট্টাচার্যের, শুভেন্দু অধিকারীর ভূমিকা, দুয়ের পার্থক্য বুঝতে পারছে মানুষ দেখেছে। প্রতিনিয়ত শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা বলছেন যে কেউ যদি পোস্ট ইলেকশন ভায়োলেন্স এর সাথে যুক্ত থাকে, কেউ যদি হিংসা ছড়ায়, কেউ যদি ব্যক্তিগত রিভেঞ্জ নিতে চায়, তাহলে কোনো দল দেখা হবে না। সে কোন দল করে, সে যদি বিজেপির এমপিও হয়, এমএলএও হয়, তাকেও কিন্তু শাস্তির সম্মুখীন হতে হবে, তাকেও কিন্তু জেলে যেতে হবে। ফলে শ্রমিক ভট্টাচার্য যে উদারতা দেখাতে পেরেছেন, আপনাদের শত অত্যাচার অন্যায় করার পরেও কেবলমাত্র 350-র মতন 321 জন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে গত কয়েক বছরের মধ্যে। কয়েকশো বাম কর্মীর মৃত্যু ঘটেছে আপনাদের নেতাদের উস্কানিতে। তারপরেও শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারীরা যে উদারতার পরিচয় দিয়েছে, যে নবনির্বাচিত এমএলএরা রাস্তায় দাঁড়িয়ে যেভাবে তারা জনসাধারণকে বার্তা দিচ্ছেন যে কোনো মতেই হিংসা ছড়ানো যাবে না, হিংসা করা যাবে না, বরঞ্চ উল্টো দিকে আপনার নেতারা, দিলীপ মণ্ডল পুলিশকে চ্যালেঞ্জ করছে শাসক দলকে। ফলে দিলীপ মণ্ডলরা এখনো রয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যাদের তৈরি করেছিলেন আবার ফিরিয়ে আনতে চাইছেন কি আপনি? আর কিন্তু মানুষ আপনাকে নেবে না, আপনাকে আর নেবে না। বাম শাসনের 34 বছরের শাসনে সেইভাবে কেউ লড়াই করার মানসিকতাই ছিল না। আপনি সোমেন মিত্র, প্রণব মুখোপাধ্যায়, বরকত গনি খান চৌধুরী, নিরঞ্জন দাস মুন্সি সবাইকে হারিয়ে প্রধান বিরোধী মুখ হয়ে উঠেছিলেন। আপনার সাথে ছিল সমস্ত সংবাদ মাধ্যম। আজ আপনার সাথে সংবাদ মাধ্যম থাকবে না, কারণ আপনার দাঁত, নখ, চোখ বের করা ছবি, হিংসার ছবি মানুষ দেখেছে 15 বছরে। আপনি ভুলে গেলে চলবে না, বারবার মনে করিয়ে দিব। 2018-র পঞ্চায়েত নির্বাচনে শুধু 34% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলেন তা নয়, বহু মার কোল খালি করে দিয়েছিলেন। আপনার জল্লাদ বাহিনী শয়ে মানুষকে মারধর করা, প্রায় 75 জনের লাশের বিনিময়ে সেই নির্বাচন হয়েছিল। আপনারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় করে জয়ের উল্লাসে মেতে পড়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় একবারও সন্তান হারা মার কাছে যাননি, একবারও বাপ হারা সন্তানের কাছে যাননি। আজকে কোন মুখে আপনি হিংসার কথা বলেন? আজকে কোন মুখ নিয়ে আপনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিচার চাওয়ার জন্য? সেদিন বিচার দিতে পেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2021-এর নির্বাচনে যখন একের পর এক ধর্ষণের খবর আসছে, এমনই একটি ধর্ষণের ঘটনা নন্দীগ্রামের ঘটেছিল। তৎকালীন গভর্নর জগদীপ ধনকর গিয়ে মহিলা কান্নায় ভেঙে পড়েছিলেন। ও কান্না জগদীপ ধনকরেরও কান্না ছিল। ওই ছবি পশ্চিমবাংলার মানুষ দেখেছে। শুধু মৃত্যু দেখেছে তা নয়, আপনার জল্লাদ বাহিনীরা কিভাবে অভিজিৎকে এই কলকাতার বুকে, এই বেলেঘাটাতে আপনার জল্লাদ বাহিনী গিয়ে যখন মেরে আসলো, তার পোষ্যকে পর্যন্ত মারা হলো অভিজিতের। মমতা বন্দ্যোপাধ্যায় বলুন তো, আপনার চোখে সেদিন জল ছিল কি? আপনি চেষ্টা করেছিলেন কি বাঁচানোর, নাকি আপনি ঠেলে দিয়েছিলেন যে যাক মরুক, মার বিরোধীদের মার? এই তো ছিল টোন আপনার, বিরোধীদের মার, একটু দে, এই তো ছিল টোন। আর রবীন্দ্র সঙ্গীত বাজাবো না, ডিজে বাজাবো।
খেলা হবে, এই তো খেলা আপনারা খেলেছিলেন। সেই 21-এর তুলনায় আজকে 26-এর দিকে যখন তাকাই, তখন মনে হয় সত্যি রাজ্যের কিছুটা অভিমুখ অন্তত পরিবর্তন হয়েছে। এখন মনে হয় যে জল্লাদের মতন আপনারা পৈশাচিক আনন্দে মেতে উঠতেন বিরোধী দলের লাশ দেখে, মৃত্যু দেখে, আজকে অন্তত যারা শাসক, বিশেষ করে রাজ্যের বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, যে টোনে প্রতিদিন প্রতিনিয়ত শান্তি বজায় রাখার আবেদন জানাচ্ছেন, নিজের কর্মীদেরকে ধমকাচ্ছেন, বলছেন সামান্যতম ভাবে যদি কেউ যুক্ত থাকে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন, এবং বহু বিজেপি কর্মীও এবার কিন্তু জেলে গেছে। আপনার আমলে কয়জন তৃণমূল নেতা কর্মী জেলে গেছে আপনি পাঠিয়েছেন? সিবিআই ইডি ছাড়া। সিবিআই ইডি তদন্ত করতে গিয়ে যে কটাকে জেলে পাঠিয়েছে, আপনার পুলিশ প্রশাসন কয়জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল? 2023-এর পঞ্চায়েত নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় ভুলবেন না, দয়া করে একদম ভুলবেন না। আপনি 23-এর পঞ্চায়েত নির্বাচন, মানুষ বিরোধীদেরকে আপনি মনোনয়ন দিতে দিচ্ছেন না, একের পর এক লাশ। আপনাদের মনে থাকতে পারে কলকাতা হাইকোর্টের নির্দেশ আসলো মনোনয়ন সাবমিশনের শেষ দিন, ভাঙড়ে আইএসএফ এর 80 জন প্রার্থীকে যাদের মনোনয়ন দিতে পারে পুলিশ স্কট করে নিয়ে যাওয়ার কথা বলা হলো। কলকাতা হাইকোর্টের বিচারপতি রায় দিলেন যে এখান থেকে স্কোয়াড করে নিয়ে যেতে হবে পুলিশকে। মাঝপথে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার তৃণমূল কংগ্রেসের নেতাদের নেতৃত্বে হারমাত বাহিনী এসে সেই 80 জনের উপরে বোম চার্জ করলো, গোলাগুলি চললো, পুলিশ ভেগে পালিয়ে গেল, হিংসাতে কয়েকজন মারা গেল, অধিকাংশই নমিনেশন সাবমিট করতে পারেনি সেদিন। কলকাতার বুকের ভাঙড়ের ওই ঘটনা আপনার মনে আছে তো মমতা বন্দ্যোপাধ্যায়? আপনি কি ভূমিকা নিয়েছিলেন, কি রাজনৈতিক ধর্ম পালন করেছিলেন সেদিন? মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি রাজ্যটাকে নরক করে দিয়েছেন। আজকে ভোটের হিংসা নিয়ে, ভোট পরবর্তী হিংসা নিয়ে যতটুকু হয়েছে সেটাও কাম্য নয়, কিন্তু যখন শাসক দল ইতিবাচক বার্তা দিচ্ছে তখন আপনি রাজনীতিতে ভেসে থাকার জন্য আদালতে ওই কালো গাউন পরে যাচ্ছেন। সাধারণ মানুষ তো আপনাকে চোর চোর বলবেই, কারণ চুরিটা যে আপনাদের নেতারা অভ্যাসে পরিণত করেছিল। ফলে কতটুকু ন্যায় বিচারের জন্য আপনি আজকে গেছেন আর কতটুকু রাজ্য রাজনীতিতে ভাসবার জন্য আপনি আজকে কালো গাউন পরে কলকাতা হাইকোর্টে গেছিলেন, সেই প্রশ্নটা তো থাকবে।